নমস্কার। এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। যাই হোক, আমরা আজকে আলোচনা করব রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ে বোরের পরমাণু মডেল এবং মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব রসায়নের একদম প্রাথমিক বিষয়ের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত। কারণ এই ইলেকট্রন বিন্যাস যদি ঠিকমতো করতে পারা না যায় তাহলে পর্যায় সারণীর প্রবলেম হবে, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের প্রবলেম হবে, রাসায়নিক বিক্রিয়া বা মৌলসমূহের বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্মাবলী বিশ্লেষণে অনেক প্রবলেম হবে। যাই হোক, আমরা আজকে এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। আমি আগে একটু রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা করি। এই রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে বলা হচ্ছে যে আমরা আগে থেকেই জানতাম যে ইলেকট্রন কোথায় থাকে। পরমাণুতে মূল কণিকা, পরমাণুকে ভাঙলে আমরা মূল কণিকা পাব। পরমাণু তার স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম। স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা হচ্ছে প্রাথমিক কনসেপ্ট। তাহলে পরমাণুর স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন এদের অবস্থান সংক্রান্ত যদি আমরা চিন্তা করি তাহলে ইলেকট্রন থাকে কক্ষপথে, প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসে। এই কথাগুলো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে শিখে আসছি। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলে আরেকটা কথা আমাদের জানা দরকার, এইটা যদি নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস, তার ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে। এইখানে এটা কক্ষপথ, তাহলে কক্ষপথে কে ঘুরবে? ইলেকট্রন ঘুরবে। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। আমরা জানি কোনো একটা জিনিস যখন বৃত্তাকার পথে ঘুরে, আমি যদি একটা আঙ্গুলের চারপাশে আঙ্গুলের সাথে রশি বেঁধে সুতা দিয়ে যদি একটা জিনিসকে ঘুরাই তাহলে এটা ঘুরতে থাকবে। যেভাবে সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরে, ঠিক এখানেও নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরবে। এখন কথা হচ্ছে যে কোনো জিনিস যদি বৃত্তাকার পথে ঘুরে তখন তার উপর, যেমন এই নিউক্লিয়াস, এই ইলেকট্রন মাইনাস, নিউক্লিয়াস প্লাস, সেই হিসেবে নিউক্লিয়াস কাকে টেনে নিয়ে আসবে? ইলেকট্রনকে টেনে নিয়ে আসবে। যদি ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, স্থির তড়িৎ আকর্ষণ বল, তাহলে নিউক্লিয়াস ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক, এবং নিউক্লিয়াস ভারী, ইলেকট্রন হালকা, তাহলে এটার টানে এটা এখানে এসে যাওয়ার কথা। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসে এসে যাওয়ার কথা, কিন্তু তারপরেও সে আসে না, সে কক্ষপথে ঘুরতে থাকে। তার মানে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য তার একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়, কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। এবং আমরা উপরের লেভেলে ইন্টারমিডিয়েট উঠলে কেন্দ্র বিমুখী বলের সূত্র হচ্ছে m(b²/r). তো এখন এই কেন্দ্রমুখী বল কাজ করতেছে, এই কেন্দ্রবিমুখী বল তার সৃষ্টি করা লাগবে, না হলে তাকে নিউক্লিয়াস টেনে নিয়ে আসবে। নিউক্লিয়াস যদি এই ইলেকট্রনকে টেনে নিয়ে আসে তাহলে পরমাণু অস্থিতিশীল হয়ে পড়বে। তাহলে ইলেকট্রনের কেন্দ্রমুখী বলকে প্রশমিত করার জন্য তার একটা কেন্দ্রবিমুখী বল লাগবে। তো কেন্দ্রমুখী বল অনুসারে তার অবশ্যই রৈখিক বেগ থাকতে হবে, রৈখিক বেগ। এই রৈখিক বেগ থাকার জন্য, এই ব্যাগের জন্য সে সবসময় এখানে যখন থাকবে এই বরাবর ঘুরবে, ইলেকট্রনগুলো যখন এখানে আসবে তার এই বরাবর রৈখিক বেগ কাজ করবে, ইলেকট্রন যখন ঘুরে এই জায়গায় আসবে তা এই বরাবর রৈখিক বেগ কাজ করবে, এখানে যখন আসবে তখন এই বরাবর রৈখিক বেগ কাজ করবে। তাহলে এই ব্যাগের কারণে তার কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হচ্ছে। তাহলে এই কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হওয়ার কারণে সে কেন্দ্রমুখী বলকে প্রতিহত করতে পারতেছে, ফলে সে বাইরেও যাচ্ছে না, ভিতরেও আসতেছে না, একটা কক্ষপথে থেকে পরিভ্রমণের সুযোগ পাচ্ছে। যদি এটা বেশি হয়, এটা কম হয়, তাহলে সে বাইরে ছিটকে পড়তো। আবার যদি এটা বেশি হয়, এটা কম হয়, তাহলে সে কেন্দ্রের দিকে এসে যেত। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, সে কখনোই স্থির থাকবে না। স্থির হলেই তার ব্যাগের মান শূন্য। ব্যাগের মান যদি শূন্য হয় তাহলে তার কেন্দ্র বিমুখী বল শূন্য।
কেন্দ্রের বিমুখী বল যদি শূন্য হয় তাহলে কেন্দ্রমুখী বলের টানের কারণে সে নিউক্লিয়াসে এসে যাবে, ফলে পরমাণু অস্থিতিশীল হয়ে পড়বে। এটা একটা কারণ। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। আমরা এখন এখান থেকে চিন্তা করব, তাহলে ইলেকট্রন কোথায় থাকে? কক্ষপথে থাকে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, নিলস বোর চেষ্টা করছেন ওই সীমাবদ্ধতা থেকে কিছু জিনিস নিজের মতো করে সাজিয়ে উপস্থাপন করার জন্য। তো উনি কী করছেন, তার বোর তার পরমাণু মডেলে প্রথম কথা বলছেন, প্রথম কথাটা উনি বলছেন, প্রথম স্বীকার্য নাম্বার 1 হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব উনি দিয়েছেন। উনি এটা হচ্ছে বোরের পরমাণু মডেলে স্বীকার্য। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে শিখে আসছি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে এবং সে কখনোই মুহূর্তের জন্য থেমে থাকবে না। থেমে থাকলে তাকে কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াস নিজের দিকে টেনে নিয়ে আসবে। তাহলে এখন বোর তার প্রথম স্বীকার্য কী বলল? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। কথাগুলো এরকম। তো আমরা বোরের পরমাণু মডেল পড়তে গিয়ে রাদারফোর্ডের যদি একটু ধারণা ব্যবহার করি, এটা নিউক্লিয়াস, এইটা কক্ষপথ, এইটাও কক্ষপথ, এটাও কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তাহলে ইলেকট্রন প্রথম কক্ষপথেও থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথেও থাকতে পারে, তৃতীয় কক্ষপথেও ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথে থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। এখন এই কক্ষপথে থাকাকালীন সময়ে আমরা পড়ে আসছি সে কখনো স্থির হবে না, সে সবসময় ঘুরতে থাকবে। এই কক্ষপথগুলো যদি একটু ডিটেলস বলি, তাহলে ইলেকট্রন কার চারপাশে ঘুরবে? নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। ঘুরার সময় তার ঘূর্ণনটা কীরকম হবে? ঘূর্ণনটা হচ্ছে লাটিম যেভাবে ঘুরে, লাটিম ঘুরার সময় আমরা যদি খেয়াল করি তাহলে লাটিম প্রধানত নিজের যে মাঝখানে প্যারেক আছে, প্যারেকের উপর ডিপেন্ড করে ঘুরতে থাকে। তাহলে প্রথম কথা, সে প্যারেককে কেন্দ্র করে ঘুরছে, তারপরে সে নিজেও ঘুরছে, আবার একটা রাউন্ডিং পথে, সার্কুলার পথে সে ঘুরে আসে। তার মানে সে নিজের প্যারাককে কেন্দ্র করে ঘুরতেছে, আবার ঘুরতে ঘুরতে সে আবার একটা জিনিসের চারপাশে ঘুরেও আসতেছে। তার মানে এখানে অনেকটা ইলেকট্রনের ঘূর্ণনটা ওই লাটিমের ঘূর্ণনের মতোই হবে। তাহলে যাই হোক, এখন ইলেকট্রন কোথায় অবস্থান করে? এই কক্ষপথের ভিতরে। এই কক্ষপথগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে ইলেকট্রন আছে, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই, আমি যদি আরেকটু সহজভাবে যদি বলতে চাই, আমি যদি এই কক্ষপথগুলোকে একটা ব্যান্ড চিন্তা করি, ধরে নিলাম এটা প্রথম শক্তি স্তর, একটা ব্যান্ড চিন্তা করলাম, এটা প্রথম শক্তি স্তর, একটা ব্যান্ড চিন্তা করলাম। ব্যান্ড মানে যেগুলো আমরা যেগুলো মাথায় পড়ে ওইরকম ব্যান্ড যদি চিন্তা করি, ধরলাম এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। তো বোর এই শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে, তখন তিনি বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে ঘুরতেছে তার শক্তি কম, তার মানে এই কক্ষপথের শক্তি কম। এটা আরেকটু দূরে, তার শক্তি আরেকটু বেশি। এই কক্ষপথ নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে, তার মানে এই কক্ষপথের ইলেকট্রনের শক্তি আরেকটু বেশি। তার মানে আমরা এখন কি বুঝতে পারি, যে কক্ষপথ নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে সেই কক্ষপথের ইলেকট্রনের শক্তি তত বেশি হবে। তাহলে এখন দেখি, তাহলে এইটা প্রথম কক্ষপথের দূরত্ব, এটা দ্বিতীয় কক্ষপথের দূরত্ব, এটা তৃতীয় কক্ষপথের দূরত্ব। তার মানে কক্ষপথ যত বড় হচ্ছে নিউক্লিয়াস থেকে তার দূরত্বও বাড়তেছে। নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বাড়বে ওই কক্ষপথের ইলেকট্রনের শক্তিও তত বাড়বে। এটা একটা বিষয়। এবং উনি শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব দিতে গিয়ে একটা সংখ্যার অবতারণা করছেন, যেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে n দিয়ে বোঝানো হয়। তাহলে তিনি কি করছেন, প্রথম কক্ষপথের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, দ্বিতীয় কক্ষপথের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, তৃতীয়টার জন্য 3, এরপর চতুর্থের জন্য 4, 5, এইভাবে ক্রমান্বয়ে 8 পর্যন্ত যাবে। তাহলে আমরা বোর শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনায় কি বলছেন এই কথাগুলো একটু ব্যাখ্যা করতে চাই। ইলেকট্রন কার চারপাশে ঘুরবে? নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। যে কক্ষপথ থেকে ঘুরবে এই কক্ষপথগুলোর ব্যাসার্ধ ফিক্সড, এক পরমাণুতে এক রকম, সবগুলোর ব্যাসার্ধ ফিক্সড, তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধ। এবং এগুলো ইলেকট্রনগুলো, এই যে এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, তার মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই,
তাহলে ইলেকট্রন কোথায় থাকবে এই জায়গাগুলো ফিক্সড। তাহলে এই কক্ষপথগুলোকে আমরা কি বলবো? শক্তি স্তর। এই কক্ষপথগুলোকে আমরা চাইলে শক্তি স্তর বলতে পারি, অথবা কক্ষপথ বলতে পারি, অথবা অরবিট বলতে পারি, অথবা শেল বলতে পারি। এই কথাগুলো বোর বলছে। এবং ইনি আরও একটা কাজ করছে। এই কক্ষপথগুলিকে প্রকাশ করার জন্য তিনি একটা কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব ঘটেছেন। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে তিনি প্রথম শক্তি স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, দ্বিতীয় শক্তি স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2, তৃতীয় শক্তি স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পর্যন্ত যাবে, যদিও অষ্টম এখনও অসম্পূর্ণ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারি, n এর মান যত বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব তত বাড়তেছে। তাহলে n এর মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়বে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব তত বাড়বে, ফলে ওই কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তিও তত বাড়বে। তার মানে সিম্পলি যদি জিজ্ঞেস করা হয় কিছু ইলেকট্রন, একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে, আরেকটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে, কোন ইলেকট্রনের শক্তি বেশি হবে? তাহলে নিঃসন্দেহে যে তৃতীয় কক্ষপথে আছে তার শক্তি বেশি, যে দ্বিতীয় কক্ষপথে আছে তার শক্তি কম। এটা হচ্ছে বোরের প্রস্তাবনা। এরপর আরও গবেষণার মাধ্যমে পরবর্তীতে এসে আমরা যদি একটা কক্ষপথকে এরকম একটা ব্যান্ড চিন্তা করি, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, আমরা শক্তি স্তরকে একটা যদি ব্যান্ড চিন্তা করি এবং ব্যান্ডকে বা একটা শক্তি স্তরকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে ভাগ করি, যেমন এটা একটা অংশ ভাগ করলাম, এটা একটা অংশ ভাগ করলাম, এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে আমরা প্রথম কথা হচ্ছে এটা পুরোটা একটা শক্তি স্তর। এই শক্তি স্তরকে প্রকাশ করার জন্য বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করেছেন, সেটা n দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবার এই শক্তি স্তরটাকে আমি যদি ব্যান্ড কল্পনা করি বোঝার জন্যে, তাহলে এই ব্যান্ডকে আমরা কিছু ছোটো ছোটো এলাকায় ভাগ করলাম, যেমন এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড। তাহলে এই ব্যান্ড, এই শক্তি স্তরের মধ্যে কয়টা এলাকা পেলাম? 4টা। তাহলে শক্তি স্তরের ভিতরে যে খণ্ডগুলো আছে, শক্তি স্তরের ভিতরে যে খণ্ডগুলো পাবো এদেরকে বলবো উপশক্তি স্তর। কথাটা আবার বলছি, জেলাকে ভাঙলে যেমন উপজেলা পাবো, একইভাবে একটা শক্তি স্তরকে যদি খণ্ডে খণ্ডে ভাগ করি অনেকগুলো ছোটো ছোটো এলাকা পাবো, এদেরকে বলবো উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তো এখন আসো, শক্তি স্তরকে প্রকাশ করার জন্যে বোরের আবিষ্কৃত সংখ্যার নাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। একইভাবে এই যে কতগুলো উপশক্তি স্তর পাচ্ছি, এই উপশক্তি স্তরগুলোর জন্য একটা কোয়ান্টাম সংখ্যা আছে, তার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কথাটা আমি আবার ক্লিয়ার করি, কক্ষপথ বা শক্তি স্তর প্রকাশ করা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। আবার এর পরের ধারণা হলো প্রত্যেকটা শক্তি স্তর কতগুলো ছোটো ছোটো খণ্ডে বিভক্ত, কতগুলো রুমে বিভক্ত। যদি চিন্তা করি তাহলে এই ছোটো ছোটো কক্ষপথগুলো বা খণ্ডগুলোকে আমরা কি বলতে পারি? উপশক্তি স্তর। তাহলে এখন এই উপশক্তি স্তরগুলোকে যদি আমি প্রকাশ করতে যাই তাহলে আসি, তাহলে আমরা ধারণা কি পেলাম? শক্তি স্তরকে যদি ভাঙি তাহলে অনেকগুলো উপশক্তি স্তর পাবো। তো এরপরে এই শক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য আমরা n চিন্তা করছি, তাহলে এবার উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য আমরা l চিন্তা করলাম। l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কাকে প্রকাশ করা হবে? উপশক্তি স্তর। এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যার যদি আমরা তাৎপর্য জানতে চাই, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আরও কী কী জানা যাবে, যেমন এটা দিয়ে যদি জানতে চাই সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রথম কথা আমাদের কয়েকটা পরিচিত উপশক্তি স্তরের নাম আমি দিই। কয়েকটা পরিচিত উপশক্তি স্তর হচ্ছে S উপশক্তি স্তর, S উপশক্তি স্তর, আরেকটা হচ্ছে P উপশক্তি স্তর, আরেকটা D উপশক্তি স্তর, আরেকটা F উপশক্তি স্তর। কথাটা আমি আবার ক্লিয়ার করি, শক্তি স্তরকে যদি আমি ব্যান্ড চিন্তা করি, একটা রুম চিন্তা করি, তাকে যদি কতগুলো ছোটো ছোটো টুকরায় বিভক্ত করি তাহলে আমরা উপশক্তি স্তর পাবো। ওই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাকে স্মল l দিয়ে প্রকাশ করা হয়। এবং কয়েকটি পরিচিত উপশক্তি স্তর হচ্ছে S উপশক্তি স্তর,
পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর। এবং আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, যেহেতু এগুলো উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য এল আসছে, তাহলে এস উপশক্তি স্তর জন্য এল এর মান 0, পি উপশক্তি স্তর জন্য এল এর মান 1, এটার জন্য এল এর মান 2, এটার জন্য এল এর মান 3। তাহলে কথাটা আমি আবার একটু ভেঙে বলি। কয়েকটি পরিচিত উপশক্তি স্তর হচ্ছে এস, পি, ডি, এফ। যেহেতু এগুলো উপশক্তি স্তর, এদেরকে প্রকাশ করা হবে এল এর মান দিয়ে। তাহলে এস উপশক্তি স্তর এল এর মান 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এখন প্রশ্ন আসছে, একটা প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তর কয় খণ্ডে বিভক্ত? প্রথম শক্তি স্তর 1 খণ্ডে বিভক্ত। এবার যদি কথা আসে দ্বিতীয় শক্তি স্তর, এটা কয়টা উপশক্তি স্তর বিভক্ত বা কয়টা খণ্ডে বিভক্ত? তাহলে বলবো 2টা। তারপরে যদি বল তৃতীয় শক্তি স্তর কয়টা খণ্ডে বিভক্ত বা কয়টা উপশক্তি স্তর বিভক্ত? তাহলে বলবো 3টা। চতুর্থ শক্তি স্তর কয়টা খণ্ডে বিভক্ত? তাহলে 4টা উপশক্তি স্তরে বিভক্ত। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, উপশক্তি স্তর সব মিলিয়ে সর্বোচ্চ হতে পারবে 4টা। তাহলে প্রথমে 1টা, দ্বিতীয়তে 2টা, তৃতীয়তে 3টা, চতুর্থতে 4টা। এরপরে যেহেতু 4টার বেশি আর উপশক্তি স্তর হতে পারে না, তাহলে পঞ্চমে হবে 4টা, ষষ্ঠতে 3টা, সপ্তমে 2টা, অষ্টমে 1টা। তাহলে কথাটা আমি আবার বলি, তাহলে শক্তি স্তরকে প্রকাশ করার জন্য বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করছেন। এরপরে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো শক্তি স্তরের ভিতর কতগুলো ছোটো ছোটো এলাকা আছে বা কতগুলো ছোটো ছোটো খণ্ডে বিভক্ত বা কতগুলো ছোটো ছোটো, এগুলোকে আবিধানিকভাবে যদি বলি উপশক্তি স্তর। তাহলে এই উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা। কয়েকটি পরিচিত উপশক্তি স্তর হচ্ছে এস, পি, ডি, এফ। এদের আবার কিছু স্পেসিফিক কিছু এল এর মান আছে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে, তাহলে এখন আসি এখন যদি আমরা চিন্তা করি এবার, মনে করো প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকবে? 1টা। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে 1টা, তার নাম হচ্ছে 1s। যেহেতু আমাদের পরিচিত উপশক্তি স্তর কি? এস, পি, ডি, এফ। তাহলে দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর আছে 2টা, 2s, 2p। তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর আছে 3টা, 3s, 3p, 3d। চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর আছে 4টি, 4s, 4p, 4d, 4f। পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর আছে তাও 4টা, কিন্তু এই হিসাব যদি আমি চিন্তা করি 5টা হওয়ার কথা, কিন্তু মনে রাখতে হবে উপশক্তি স্তরের সংখ্যা কখনোই 4টার বেশি হবে না। তাহলে এখানে কত আসবে? 5s, 5p, 5d, 5f। এবার যদি বলি ষষ্ঠ শক্তি স্তর, ওখানে কয়টি থাকবে? 6s, 6p, 6d। যদি বলি সপ্তম শক্তি স্তর, ওখানে কয়টি থাকবে? 7s, 7p। অষ্টম শক্তি স্তর, ওখানে কয়টি থাকবে? 8s। তাহলে কোনো একটা শক্তি স্তরের ভিতর উপশক্তি স্তর থাকবে সর্বোচ্চ 4টি। এবং আরেকটা কথা যদি আমি একটু নোট করি, যেমন তাহলে আমরা উপশক্তি স্তর পেলাম এস, পি, ডি, এফ। তাহলে এদেরকে আমরা এটার জন্য এল এর মান 0, এটার জন্য এল এর মান 1, এটার জন্য এল এর মান 2, এটার জন্য এল এর মান 3 ধরলাম। কিন্তু আবার মনে রাখতে হবে এখানে কয়টি করে ইলেকট্রন থাকবে? এস উপশক্তি স্তরে থাকবে 2টি, পিতে থাকবে 6টি, এখানে থাকবে 10টি, এখানে থাকবে 14টি। ইলেকট্রন নাম্বার, এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার। তাহলে এখন আমি এই কথাটা এই কারণেই বললাম, আমরা যখন শক্তি স্তর পড়ছিলাম, শক্তি স্তর পড়ার সময় কোন কক্ষপথে শক্তি কম, কোন কক্ষপথে শক্তি বেশি, এগুলো বের করছিলাম এন এর মান দিয়ে। কারণ কি? এন এর মান যত বড় হচ্ছে, কক্ষপথ থেকে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব তত বাড়তেছে, ফলে ওই কক্ষপথের শক্তি বাড়তেছে। তাহলে যে কক্ষপথগুলো আছে তাদের যদি শক্তির কম অথবা বেশি এরকম তারতম্য বা পার্থক্য হয়, তাহলে আমরা এখন যেই উপশক্তি স্তরগুলো লিখলাম নিশ্চয়ই এদের শক্তিও সমান নয়। তাহলে এদের শক্তিরও কি আছে? তারতম্য আছে, কারো বেশি কারো কম। তাহলে আমি আবার একটু রিপিট করি, কক্ষপথগুলোর শক্তি বের করছি আমরা এন এর মান দিয়ে। যার এন এর মান কম তার শক্তি কম, যার এন এর মান বেশি তার শক্তি বেশি। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা আগেও বলেছি। কিন্তু এই যে উপশক্তি স্তরগুলো লিখলাম,
এদের কিন্তু সবার শক্তি সমান নয়, কারো শক্তি বেশি কারো শক্তি কম। তাহলে এই উপশক্তি স্তরগুলো শক্তি যদি আমি বের করতে চাই তাহলে আমার n+l এর মানের সহায়তা লাগবে। n+l এর মানের সহায়তা কীভাবে? এইটাতে আসি 1s, তাহলে তার মধ্যে 1 n এর মান কত? 1 s এর জন্য l এর মান কত? 0, তাহলে এটা কত আসলো? 1। এবার যদি আমরা চিন্তা করি 2s এর কথা চিন্তা করি, 2 n এর মান 2, s এর জন্য l এর মান কত? 0, তাহলে এটা 2। আবার যদি আমরা 2p এর কথা চিন্তা করি, n এর মান 2, p এর জন্য কত? 1, তাহলে কত হবে? 3। একইভাবে আমরা যদি 3s এর জন্য চিন্তা করি, 3 0, তাহলে 3। 3p এর যদি চিন্তা করি, 3 1, তাহলে 4 আসবে। 4p এর যদি চিন্তা করি, 3 2, তাহলে কি আসবে? 5। এইভাবে আমরা সবগুলো কক্ষপথের n+l এর মান বের করব। তাহলে এবার একটা কি দেখা যায় এখানে, 1s উপশক্তি স্তরের n+l এর মান 1, 2s উপশক্তি স্তরের n+l এর মান 2, তাহলে এখানে কার শক্তি কম? যেহেতু এটার n+l এর মান কম, তাহলে 1s এর শক্তি সবার থেকে কম। তারপরে যেহেতু এটা 2, তাহলে 2s এর শক্তি আরেকটু বেশি। এটা যেহেতু 3, তাহলে 2p এর শক্তি আরেকটু বেশি। এটাও 3, এটাও 3, তাহলে এখানে একটা কনফিউশন কাজ করবে। তাহলে যদি যদি দুইটা উপশক্তি স্তরের n+l এর মান সেম হয়ে যায়, সেক্ষেত্রে যার n এর মান কম তার শক্তি কম, যার n এর মান বেশি তার শক্তি বেশি। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে ফাইনালি আমরা কি বলবো? যে শক্তি স্তরগুলো আছে এদের সবার শক্তি এক নয়, এটা আমরা বুঝতে পারি n এর মান দিয়ে। যে উপশক্তি স্তরগুলো আমরা পেলাম এদেরও সবার শক্তি এক নয়, কারো শক্তি বেশি কারো শক্তি কম। এই উপশক্তি স্তরের শক্তি বের করব n+l এর মান দিয়ে। তো n+l এর মান, যেই উপশক্তি স্তরের n+l এর মান কম হবে তার শক্তি কম, যেই উপশক্তি স্তরে n+l এর মান বেশি হবে তার শক্তি বেশি। থার্ড হচ্ছে, যদি কোনো কারণে দুইটি উপশক্তি স্তরের n+l এর মান সেম হয়ে যায়, সেক্ষেত্রে যার n এর মান কম হবে তার শক্তি কম, যার n এর মান বেশি তার শক্তি বেশি। এইভাবে এই n+l এর মান হিসেব করার মধ্য দিয়ে আমরা ওই ক্রমটা বের করতে পারি, যেই ক্রমটা আমরা এইভাবে মনে রাখতে পারি, যেই ক্রম। তাহলে সবার থেকে শক্তি কম হচ্ছে কার? 1s এর, তারপরে বেশি হচ্ছে 2s এর, তারপরে বেশি 2p এর, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপর 3d, তারপর 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p এবং সর্বশেষ 8s। তাহলে এগুলো সব হচ্ছে উপশক্তি স্তর, কিন্তু এগুলো কী ক্রমে? শক্তির ঊর্ধ্বক্রমে। কীভাবে সাজালাম? এই n+l এর মান দিয়ে, n+l এর মান দিয়ে। তো বিজ্ঞানী আফবাউ নীতি বা বিল্ডিং অফ মেথড, অর্থাৎ আমরা একটা জিনিস যখন একটা বিল্ডিং যখন নির্মাণ করবো, প্রথমে ফাউন্ডেশন দিতে হবে, তারপর 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা। ঠিক এইভাবে যদি চিন্তা করি, তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাস করার সময়, ইলেকট্রনগুলোকে সাজানোর সময় ইলেকট্রনগুলোকে প্রথমে এই সবচেয়ে কম শক্তির উপস্তর 1s এ দিতে হবে, তারপর 2s এ দিতে হবে, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s এ দিতে হবে। অর্থাৎ ইলেকট্রনগুলোকে শক্তির ঊর্ধ্বক্রমে ডুবাইতে হবে। এটাই হচ্ছে আফবাউ নীতি। তাহলে আজকের মূল কথা কি? বোর বলছেন ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে ঘুরে, উনি ওই কক্ষপথগুলোকে প্রকাশ করার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করছেন। যার n এর মান বড় তার শক্তি বেশি, যার n এর মান কম সেই কক্ষপথের ইলেকট্রনের শক্তি কম। এটা হচ্ছে কক্ষপথের শক্তি নির্ণয়। আবার পেলাম, যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হবে, এক্স-রে করা হবে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা শক্তি স্তর আরও কতগুলো ছোটো 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 খণ্ডে বিভক্ত। ওই ছোটো ছোটো খণ্ডগুলোকে আমরা উপশক্তি স্তর বলছি। এদেরকে প্রকাশ করার জন্য আবার একটা কোয়ান্টাম সংখ্যা আনা হলো, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা L দিয়ে প্রকাশ করি। এবং আমাদের পরিচিত কয়েকটা উপশক্তি স্তর হচ্ছে S, P, D, F, এগুলো সব উপশক্তি স্তর। যেহেতু এগুলো সব উপশক্তি স্তর, তাদেরকে L দিয়ে প্রকাশ করা হবে, তাহলে S এর জন্য L এর মান 0, P এর জন্য 1, D এর জন্য 2, F এর জন্য 3। আরও একটু ভালো করে বোঝার জন্য S ইলেকট্রন থাকবে 2টা, P-তে থাকবে 6টা, D-তে থাকবে 10টা, F-এ থাকবে 14টা। এটা একটা ব্যাপার গেল। এবার কথা হচ্ছে, এই যে উপশক্তি স্তরগুলো পেলাম, বা একটা মনে করো চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 4টা। এখন সবার শক্তি কি সেম হবে?
না, এদের কারো শক্তি কম হবে, কারো শক্তি বেশি হবে। এইটা বের করার জন্য আমরা n+l এর মানের সাহায্য নেব। যার n+l এর মান কম হবে তার শক্তি কম, যার n+l এর মান বেশি হবে তার শক্তি বেশি। যদি n+l এর মান সেম হয়ে যায় সেক্ষেত্রে যার n এর মান কম তার শক্তি কম হবে, যার n এর মান বেশি তার শক্তি বেশি হবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রুলস। এইটাকে আমরা এখানে যদি সাজাই তাহলে এই ক্রমটা পাচ্ছি আর কি, এই ক্রমটা পাচ্ছি। এই ক্রমটাকে আমরা কি বলতে পারি? অফবাউ নীতি বলতে পারি, বিল্ডিং অফ মেথড বলতে পারি। এবং যেহেতু এই ক্রমটা n+l দিয়ে বের করা হয়েছে সেখানে এটাকে n+l এর নিয়মও বলা যাবে। যাই হোক, আশা করছি তোমরা সবাই এটা বুঝছো এবং বাসায় এই বিষয়ে আরও প্রচুর পড়তে হবে, এগুলো নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটা বাসায় পড়লে আশা করি বাকি প্রবলেমগুলো তেমন এত বেশি কঠিন হবে না। বাসায় পড়তে হবে, একমাত্র কাজ হচ্ছে বেশি বেশি পড়তে হবে। যাই হোক, এটা রেডি করে ফেলবে। তারপরে কথা হচ্ছে, আমি একটু করে একটা কথা বলবো, একটা কথা আমি বলি। মনে করো আমাদের জীবনটা যদি এক হয়, এক, আমার জীবন এক, আমার জীবনের কোট এক ধরলাম, তো আমি যখন এসএসসি পাস করলাম বা তোমরা যখন এসএসসি পাস করবে তখন তোমার পাশে একটা শূন্য বসছে, তবে তোমার জীবনের গুরুত্ব এখন 10 গুণ বেড়ে গেছে। আগে ছিল 1, এসএসসি পাস করে ফেলছো, একটা শূন্য অ্যাড হয়েছে, তার মানে তোমার জীবনের ভ্যালু এখন 10 গুণ বেড়ে গেছে। ইন্টারমিডিয়েট পাস করছো, আরও একটা শূন্য যোগ হলো, তাহলে এখন 100, তার মানে তোমার জীবনের ভ্যালু আগের থেকে এখন 100 গুণ বেড়ে গেছে। এবার অনার্স পাস করে ফেললে আরও একটা শূন্য বসলো, তাহলে জীবন এখন আরও দামি, আর প্রায় এখন আগের তুলনায় 1000 গুণ বেশি দামি হয়ে গেছে তোমার লাইফ। এখন মাস্টার্স পাস করছো, আর একটা শূন্য বসছে, তার মানে এখন তোমার লাইফ আগের তুলনায় 10,000 গুণ মূল্যবান হয়ে গেছে। এরপরে বিসিএস পাস করে ফেললে, তাহলে এখন কত হয়ে গেল? এখন তো সদা 1 লক্ষ গুণ বড় হয়ে গেছে তোমার জীবন। কিন্তু এখন বিসিএস পাস করে ফেলছো, সরকারি চাকরি করতেছো, তাহলে তোমার লাইফ এখন আগের তুলনায় 1 লক্ষ গুণ বেশি দামি হয়ে গেছে। কিন্তু 1 লক্ষ গুণ বেশি দামি হওয়ার পরে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, আমি নিজেকে কল ধরছিলাম বা তোমাদেরকে কী ধরছিলাম? কোট 1। তো আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এই 1-এর আর ভ্যালু থাকবে না। তখন এই 1-এর যদি ভ্যালু না থাকে, এই শূন্যের ভ্যালু আছে? অনার্স, মাস্টার্স, বিসিএস এগুলোর ভ্যালু আছে? ভ্যালু নেই। তাহলে প্রথম কথা হচ্ছে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আবার নিজের স্বাস্থ্য সুস্থ রাখতে হবে। সুস্থ না রাখলে আমার এটা নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে গেলে, তখন আর এইগুলোর ভ্যালু থাকবে না। তার মানে এই কারণে বলা হচ্ছে নিজেকে সেভ রাখতে হবে। যেহেতু চারপাশে ভয়াবহ করোনা পরিস্থিতি, নিজের যতটুকু স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করতে হবে মানার জন্য। আগে বাঁচতে হবে, তারপর পড়াশোনা। ওকে, তোমরা সবাই ভালো থাকিও এবং এই পড়াগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। অনুশীলন ছাড়া কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। ওকে, সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।